অ্যাসপিরেশন ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো আমরা লিকুইড স্টেটের যে টপিকগুলো ছিল রায় মার্টিন থেকে সেগুলো আমরা সলভ করছিলাম। এর আগের ক্লাসে 3টে টপিক আমরা সলভ করেছি, আজকে টপিক 4টা সলভ করব। তো দেখো যে রায় মার্টিনের যে টপিক 4, এই টপিক 4-এ প্রধানত কী কী রয়েছে। টপিক 4-এ থেকে কোশ্চেন রয়েছে কলয়েডের প্রকারভেদ এবং দ্রাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতি আর দ্রাবক বিকর্ষী কলয়েডের বিশুদ্ধকরণ। এই তিনটে জিনিস থেকে সবগুলো কোশ্চেন টপিক 4-এ রয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমে যেটা করব যে এই তিনটে যে জিনিস আছে এদের সম্পর্কে আমরা একটা কুইক রিভিশন, শর্ট রিভিশন করে নেব, তারপরে কোশ্চেন আমরা প্রবেশ করব। তাহলে চলো শুরু করা যাক। দেখা যাক প্রথমে দেখবো যে বিস্তার এবং বিস্তৃত দশা, বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা। বিস্তার মাধ্যম কোন জিনিসের? এই যে ধরো যে এটা একটা দ্রবণ দেওয়া আছে, কলয়েড দ্রবণ। এখানে এই যে এই জলটা আছে, এই জলটা হচ্ছে এখানে যে জল আছে এই জলটাকে বলা হয় বিস্তার মাধ্যম, এটাকে বলা হয় বিস্তার মাধ্যম। আর এর মাঝে যে কণাগুলো আছে, এই যে কণাগুলো আছে, এই কণাগুলোকে বলা হয় বিস্তৃত দশা। মানে আমি বলতে চাইছি যে যদি ধরো যে এটা একটা যদি বিস্তার মাধ্যম হয়, এই যে গোলকটা আছে, এই গোলটা, এই সার্কেলটা যদি বিস্তার মাধ্যম হয়, এটা যদি মাধ্যম হয়, তাহলে এর ভিতরে, মাধ্যমের ভিতরে কী থাকবে স্যার? মাধ্যমের ভিতরে সবসময় থাকবে দশাটা থাকবে ভিতরে আর মাধ্যমটা থাকবে এরকম বাইরে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট টপিক দেখা যাক। পরবর্তী হচ্ছে, দেখো আমরা দ্রবণকে প্রধানত 3 ভাগে ভাগ করি। আমরা এটা জানি যে দ্রবণকে 3 ভাগে ভাগ করা হয় কণার সাইজের উপর বেশ করে। কণার সাইজ যদি 1 অ্যাংস্ট্রোম, যদি কণার সাইজ 1 অ্যাংস্ট্রোম বা কম হয়, তাহলে সেই দ্রবণটাকে বলা হবে প্রকৃত দ্রবণ। যদি কণার সাইজ 1 অ্যাংস্ট্রোম বা যদি কণার সাইজ 1 অ্যাংস্ট্রোম বা তার থেকে কম, তাহলে সেটা হবে প্রকৃত দ্রবণ। আর কলয়েডীয় দ্রবণ কেমন হবে স্যার? কলয়েডীয় দ্রবণ হবে কণার ব্যাস যদি 10 অ্যাংস্ট্রোম থেকে 1000 অ্যাংস্ট্রোম পর্যন্ত, এটা হবে কলয়েডীয় দ্রবণ। আর এই প্রলম্বনের ক্ষেত্রে হচ্ছে যে কণার ব্যাস হবে 1000 অ্যাংস্ট্রোম বা বেশি, 1000 অ্যাংস্ট্রোম বা তার বেশি যদি হয়, তাহলে সেই দ্রবণটা হবে প্রলম্বন দ্রবণ। নেক্সট, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে দেখো কলয়েডীয় দ্রবণকে প্রধানত 3 ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম অনুযায়ী, একটা হচ্ছে বিস্তৃত দশার আসক্তি অনুযায়ী, আর 3 নাম্বার হচ্ছে বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী। এই 3 ভাবে আমরা কলয়েড দ্রবণকে ভাগ করে থাকি। তো বিস্তৃত দশায় কী রয়েছে? বিস্তৃত দশা অনুযায়ী যদি ভাগ করি, তাহলে আমরা কলয়েড পাই এরোসল কলয়েড, ফোম কলয়েড, সল, জেল আর ইমালশন। আসক্তি অনুযায়ী যদি দেখা হয়, তাহলে এটা পাই আমরা দ্রাবক আকর্ষী কলয়েড আর একটা পাই দ্রাবক বিকর্ষী কলয়েড। আর এটা প্রকৃতি অনুযায়ী যদি ভাগ করে দেখা হয়, তাহলে এটা হচ্ছে বহু অনুসমন্বিত কলয়েড, বৃহৎ আণবিক কলয়েড আর সংযোজিত কলয়েড। তাহলে দেখো যে আমরা প্রথমে কলয়েডের এই ভাগটা নিয়ে আলোচনা করব। এরোসল, ফর্ম, সল, মানে এই বিভাগটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রথমে আছে এরোসল এবং ফর্ম। এরোসল কী জিনিস, কীভাবে মনে রাখবো স্যার? এরো মানে কী স্যার? এরো মানে হচ্ছে এয়ার। এরো শব্দটা এসছে এয়ার থেকে, এয়ার বা বায়ু। তাহলে কঠিন এরোসল, এই এরোসল আবার 2 ধরনের হয়, একটা আছে কঠিন এরোসল আর একটা আছে তরল এরোসল। তাহলে কঠিন এরোসলটা কী জিনিস? কঠিন এরোসলটা হলো সেই এরোসল যেখানে বলা হচ্ছে যে বায়ুতে কঠিন, বায়ুতে যদি কঠিন থাকে, তাহলে সেই এরোসলটা হচ্ছে কঠিন এরোসল। তার মানে মাধ্যম এখানে কি হয়ে যাচ্ছে স্যার? মাধ্যমটা হয়ে যাচ্ছে বায়ু বা গ্যাস, আর দশাটা হয়ে যাচ্ছে, দশা হচ্ছে স্যার কঠিন। এদের উদাহরণগুলো হলো স্যার কি? উদাহরণ হচ্ছে ধোঁয়া আর বায়ুতে ভাসমান ধুলো। ঠিক আছে, তারপরে দেখো যে তরল এরোসল। তার মানে তরল এরোসলে কী হবে স্যার? তরল এরোসলে হবে বায়ুতে কি থাকবে স্যার? বায়ুতে থাকবে তরল, তাহলে এখানে কি মাধ্যমটা কি হয়েছে স্যার? এখানে মাধ্যম হচ্ছে বায়ু আর দশাটা হচ্ছে তরল। এইভাবে আমরা মনে রাখতে পারি। এবার দেখো উদাহরণ হচ্ছে, এদের উদাহরণ হচ্ছে কুয়াশা হবে, মেঘ হবে, আরও একটা উদাহরণ হতে পারে জলীয় বাষ্প হতে পারে, এটা বাষ্প হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার তরল এরোসলের উদাহরণ। পরবর্তী দেখো ফর্ম এর সাথে লিখেছি এই জন্য যে ফর্মটা হচ্ছে এরোসলের ঠিক বিপরীত। মানে আমি বলতে চাইছি ফর্ম আর এরোসল পরস্পর
পরস্পর কি, পরস্পর হচ্ছে বিপরীত, এরা পরস্পরের সাথে বিপরীত। ফর্ম মানে কি জানিস স্যার? ফর্ম মানে আমরা জানি ফর্ম মানে হচ্ছে বুদবুদ, ফর্ম মানে হলো বুদবুদ। এখন বুদবুদের ভিতরে কি থাকে, ধরো যে এটা হচ্ছে একটা বুদবুদ, এটা একটা যদি বুদবুদ হয়, একটু বড় সাইজ করে রাখছি ভিতরে কিছু লিখবো তার জন্য, তাহলে এটা ধরো একটা বুদবুদ। এই বুদবুদের ভিতরে কি থাকে স্যার? ভিতরে থাকে গ্যাস, ভিতরে গ্যাস থাকে। আর বাইরেরটা কি হতে পারে স্যার? তাহলে বাইরেরটা কি হতে পারে? বাইরেরটা বুদবুদের বাইরে কি থাকে? তরল থাকে, বাইরেরটা তরল, বা এটা কঠিন হতে পারে, এটা কঠিন হতে পারে। তাহলে দেখো যে এখানে দশাটা কি হচ্ছে স্যার? দশা হচ্ছে গ্যাস, এখানে দশা হচ্ছে গ্যাস। তাহলে কঠিন ফর্ম, তার মানে কি? কঠিন ফর্ম মানে কি? এখানে কঠিন থাকছে, মাধ্যম হচ্ছে কঠিন, মাধ্যমটা হয়ে গেল কঠিন। তারপরে দেখো তরল ফর্ম, তরল ফর্মে দেখো তরল ফর্মের দশাটা কি হচ্ছে স্যার? দশাটা হচ্ছে গ্যাস, এটা হলো গ্যাস। আর মাধ্যমটা কি হলো স্যার? মাধ্যমটা হলো তরল। তাহলে বোঝা গেল মাধ্যমটা হলো তরল। তাহলে এখানে তাহলে এক্সাম্পলটা কী হয়ে যাবে? এখানে হচ্ছে ওই এক্সাম্পলটা হচ্ছে সাবানের ফেনা হবে বা সোডা ওয়াটার হবে। আর কঠিন ফর্মের উদাহরণ হচ্ছে ঝামা পাথর, কেক, পাউরুটি ইত্যাদি। পরবর্তী দেখো সল আর জেল। সল এটা মনে রাখার কৌশল হচ্ছে, দেখো সল মানে হচ্ছে সলিড, এটা মনে হলো সলিড। আর এল থেকে হচ্ছে কি? এল থেকে হচ্ছে লিকুইড। তাহলে এমন একটা জিনিস যেখানে লিকুইড এবং সলিড থাকবে, তাহলে এখানে কি হচ্ছে? লিকুইডটা হচ্ছে মাধ্যম, লিকুইড, আচ্ছা লিকুইড লিখবো না এখানে, তাহলে লিখবো কি? তরল লিখবো, বাংলায় লিখি শব্দগুলো, ঠিক আছে? তাহলে মাধ্যমটা হলো তরল, আর দশাটা হলো তাহলে কঠিন। আর এখানে জেলটা কি বললাম? এই সলের ঠিক বিপরীত, এর বিপরীত হচ্ছে জেল, এর বিপরীত হলো জেল। তাহলে এখানে মাধ্যমটা কী হয়ে যাবে স্যার? মাধ্যমটা হয়ে যাবে কঠিন। আর দশাটা হয়ে যাবে স্যার, দশাটা হয়ে যাবে তরল। তাহলে ঠিক আছে। তাহলে এখানে দেখো সলের উদাহরণ হচ্ছে গোল্ড সল, এগুলো হচ্ছে সালফার সল বা আর্সেনিক সালফাইডের সল, ঠিক আছে? আর এর জেল হচ্ছে জিলেটিন, এগার এগার বা সাবুদানা। পরবর্তী দেখো ইমালশন কারো বিপরীত নয়, কারো মতো নয়। এখানে দেখো যে ইমালশন হচ্ছে খুব সহজ। ইমালশন এমন একটা জিনিস যেখানে মাধ্যমটাও তরল, ইমালশনের মাধ্যমটাও তরল আর দশাটাও হচ্ছে তরল, মানে এখানে এটা হচ্ছে সব থেকে সিম্পল, মাধ্যম দশা উভয়ই তরল। তাহলে এখানে দেখো একটা হচ্ছে ইমালশনের উদাহরণ, একটা হচ্ছে দুধটাকে বলা হয়, দুধে কি বেশি থাকে? দুধে বেশি থাকে জল, বেশি থাকে, ঠিক আছে? আর তেল কম থাকে, তার জন্য এটাকে বলা হয় জলে তেল জাতীয় ইমালশন, দুধকে বলা হয় জলে তেল জাতীয় ইমালশন। আর দেখো মাখনে কি থাকে? তেলের পরিমাণটা বেশি থাকে আর জলটা কম থাকে, সেই জন্য এটাকে বলা হয় তেলে জল জাতীয় ইমালশন, ঠিক আছে? পরবর্তী কলয়েডীয় দ্রবণের এই পার্টটা এবার আমরা আলোচনা করব, যে দ্রাবক আকর্ষী এবং দ্রাবক বিকর্ষী কলয়েড। দেখো দ্রাবক আকর্ষী কলয়েড মানে হচ্ছে যে এরা এই যে দ্রাবকগুলো কি করবে? দ্রাবকগুলো মাধ্যমের প্রতি তীব্র আকর্ষণ থাকবে। কার প্রতি? মাধ্যমের প্রতি আকর্ষণ থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কথাটা লেখা আছে যে কলয়েড কণাগুলি দ্রাবকের প্রতি কি থাকে? তীব্র আকর্ষণ থাকে। আর এই আকর্ষণের জন্য এই কলয়েডগুলির স্থায়িত্ব বেশি হয়। 2 নম্বর পয়েন্ট কি বলছে? যে এই সহজে এদের তঞ্চিত বা জমট বাঁধে না, মানে এরা মাধ্যমে কি থাকছে? একসাথে মাধ্যমের সাথে থাকছে, মাধ্যমের সাথে যদি থাকে তাহলে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে কী হবে না? তঞ্চিত বা জমাট বাঁধবে না। তাই এদেরকে জমাট বাঁধানোর জন্য এক্সট্রা করে কিসের প্রয়োজন হয়? এক্সট্রা করে অতিরিক্ত তড়িৎ বিশ্লেষের প্রয়োজন হয়। এদেরকে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে এদের জমাট বাঁধতে হয়। সেই জন্য দেখো যে এদের উদাহরণ হচ্ছে কি? গাম মানে হচ্ছে বিভিন্ন ধরনের আঠা, স্টার্চ আছে, প্রোটিন আছে, জিলেটিন, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কলয়েড। তারপরে দেখো দ্রাবক বিকর্ষিত, তার মানে ঠিক তার উল্টোটা, এখানে মাধ্যমের প্রতি কী থাকবে স্যার? এদের মাধ্যমের প্রতি বিকর্ষণ থাকবে। আর বিকর্ষণ যদি থাকে তাহলে এদের স্থায়িত্ব কী হয়ে যাবে স্যার? স্থায়িত্ব কম হয়ে যাবে। তাহলে এরা সহজে তঞ্চিত বা জমাট বাঁধতে পারে, এর তঞ্চনের জন্য অতিরিক্ত কি তড়িৎ বিশ্লেষের প্রয়োজন হয় না।
ঠিক আছে, এদের উদাহরণটা হচ্ছে গোল্ড সল, সিলভার সল, আর্সেনিয়াম সালফাইডের সল, ফেরাস অক্সাইডের সল। তাহলে দেখো যে এদের দ্রাবক বিকর্ষী কলয়েডের উদাহরণ তুমি একটা ট্রিক্সে মনে রাখতে পারো, মোটামুটি 90% দ্রাবক বিকর্ষী কলয়েডের তুমি কলয়েডগুলি হয় সলগুলি। হ্যাঁ, তুমি যতগুলো দ্রাবক বিকর্ষী কলয়েড দেখবে সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সল জাতীয়। ঠিক আছে, অ্যান্ড সলটা কী হতে পারে, গোল্ড সল হতে পারে, সিলভার সল হতে পারে, আর্সেনিয়াম সালফাইডের সল হতে পারে, ফেরিক হাইড্রোক্সাইডের সল হতে পারে। ঠিক আছে, এইভাবে তুমি যে কোনো সল যদি দেখো তার মানে তুমি ওটা বুঝে নিতে পারবে যে এটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। পরবর্তী দেখো, আমরা এবার এই বিভাগটা কলয়েডের এই বিভাগটা নিয়ে আলোচনা করব, বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী কলয়েড। দেখা যাচ্ছে প্রথমে আছে বহু অনুসমন্বিত কলয়েড। এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে একটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ধরো এটা একটা কলয়েডের দ্রবণ, এই কলয়েডের দ্রবণের কি আছে, এই কলয়েডের যে ছোট ছোট অণুগুলো, হ্যাঁ এই অণুগুলো, এই ছোট ছোট অণুগুলো, ছোট ছোট কণাগুলো যুক্ত হয়ে একসাথে যুক্ত হয়ে একটা বড় কণা গঠিত করেছে, যেটা হচ্ছে কলয়েড কণা। ছোট ছোট অণু যখন একসাথে যুক্ত হয়ে বড় কণা গঠন করে, বড় কলয়েডের কণা গঠন করে, তাহলে সেই ধরনের কলয়েডকে বলা হয় বহু অনুসমন্বিত কলয়েড। বহু মানে হচ্ছে অনেকগুলো, হ্যাঁ বহু অণু মানে হচ্ছে অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে কলয়েড গঠন করছে। এই যে অণুগুলো, এই অণুগুলো কী বল দ্বারা যুক্ত হয়ে থাকে স্যার, এই পরস্পরের সাথে এরা ভ্যান ডার ওয়ালস বল দ্বারা যুক্ত থাকে। এই যে বহু অণু, এই যে এখানে দেওয়া আছে, এই যে দেখো এদের মধ্যে কী ধরনের আকর্ষণ বল রয়েছে স্যার, এদের মধ্যে আকর্ষণ বল রয়েছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল রয়েছে, এই আকর্ষণ বলটা ভ্যান ডার ওয়ালস। তাহলে এরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ হয়ে থাকে। এখন দেখো যে এই যে এরা হচ্ছে কি, এই ধরনের কলয়েডগুলো হয় দ্রাবক বিকর্ষী প্রকৃতির কলয়েড। এই কলয়েডগুলো দ্রাবক বিকর্ষী প্রকৃতির হয়, তাই দ্রাবক বিকর্ষী কলয়েডের আমরা কি জানি, স্থায়িত্ব কম হয়। এদের উদাহরণ হচ্ছে গোল্ড সল, সালফার সল। মানে বহু অনুসমন্বিত কলয়েডগুলিও কী হবে, তুমি দেখবে যে বিভিন্ন ধরনের সলগুলো হচ্ছে বহু অনুসমন্বিত কলয়েড, সাধারণত এই ধরনেরই হয়। তাহলে এটা একটা ট্রিক্স তুমি মনে রাখতে পারো। পরবর্তী, এটা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা বুঝবো যে বৃহৎ আণবিক কলয়েড। বৃহৎ আণবিক কলয়েড মানে এরা এই যে কণাগুলি হচ্ছে কণাগুলি হচ্ছে পলিমারিক শৃঙ্খল যুক্ত। হ্যাঁ, কণাগুলি হচ্ছে পলিমারিক শৃঙ্খল মানে এখানে দেখো এটা কণা আছে, এটা হচ্ছে একটা কণা। হ্যাঁ, এটা হচ্ছে একটা কণা, এই কণাটা গঠনটা একটা সাপের মতো গঠন হয়েছে, মানে এটা হচ্ছে শৃঙ্খল গঠন, অনেক বড় লম্বা একটা কণা। তো এই ধরনের কণা যদি কলয়েড দ্রবণ গঠন করে, তাহলে এই কলয়েডটাকে বলা হয় বৃহৎ আণবিক কলয়েড। কারণ কি, বৃহৎ মানে অনেক বড় অণু এই ধরনের কলয়েড গঠন করছে বলে এদেরকে বলা হয় বৃহৎ আণবিক কলয়েড। ঠিক আছে, এই ধরনের কলয়েডগুলি কি হয় স্যার, এই ধরনের কলয়েডগুলি হয় দ্রাবক আকর্ষী প্রকৃতির, এবং সেই জন্য দ্রাবক আকর্ষী হওয়ার জন্য এদের স্থায়িত্ব বেশি হয়। এদের উদাহরণটা কী হবে স্যার, এদের উদাহরণ হবে স্টার্চ হবে, প্রোটিন হবে, জিলেটিন হবে, অ্যালবুমিন হবে। তাহলে আমরা জানি যে স্টার্চ একটা, তোমরা দেখে বুঝতে পারছো স্টার্চের গঠন যদি দেখো এটা শৃঙ্খল গঠন। প্রোটিনের গঠন হচ্ছে পেপটাইড বন্ধন গঠন করে অনেক বড় শৃঙ্খল গঠন করতে পারে। জিলেটিন, অ্যালবুমিন এরা কি, এরা অনেক বড় শৃঙ্খল গঠন করে, এই ধরনের কলয়েড গঠন করে। তাহলে তুমি মনে রাখতে পারো যাদের সাইজ বড়, যে অনেকগুলো সাইজ বড়, সেইগুলো হচ্ছে কি, সাইজ বড় বলতে এরকম লম্বা ধরনের সাইজ, সেইগুলি হচ্ছে, সেই ধরনের কলয়েডগুলি হচ্ছে বৃহৎ আণবিক কলয়েড। নেক্সট দেখো এখানে কি লেখা আছে, সংযোজিত কলয়েড। সংযোজিত কলয়েড হচ্ছে যে এই ধরনের কলয়েডে তুমি দেখবে যে এই যে এইগুলো হচ্ছে কলয়েডের অণুগুলো, এটা হচ্ছে কলয়েড অণুটার মাথা, এটা হচ্ছে তার মাথা, আর এই অংশটুকু হচ্ছে ওই অণুটার লেজ অংশ। হ্যাঁ, এটা হলো লেজ। তো এই ধরনের অণুগুলো, এই ধরনের কলয়েড অণুগুলো এইরকম একটা গঠন করে, এইরকম একটা ফুলের মতো দেখতে একটা গঠন তৈরি করছে। এইরকম গঠনটাকে বলা হয় মিশেল। এইরকম গঠনটাকে বলা হয়, এই গঠনটাকে বলা হয়, এরকম গঠনকে কি বলা হয়, এটাকে বলা হয় মিশেল বা মাইসেল। এটা হচ্ছে মিশেল। তো এরকম যদি এরকম দেখো যে এখানে কি হচ্ছে, কলয়েড কণাগুলি একসাথে সংযোজিত হচ্ছে না, তাহলে এই ধরনের যদি কলয়েড গঠন করে, তাহলে এই ধরনের কলয়েডকে বলা হয় সংযোজিত কলয়েড। ঠিক আছে, আর এই স্ট্রাকচারটাকে এই যে ফুলের মতো স্ট্রাকচারটা, এই ফুলের মতো স্ট্রাকচারটাকে বলা হয় মিশেল। বোঝা গেল, মিশেল আর সংযোজিত কলয়েড কী জিনিস বোঝা গেল। এই ধরনের কলয়েডকে বলা হয় সংযোজিত কলয়েড, আর এই ফুলের মতো যে স্ট্রাকচারটা গঠন করেছে এই স্ট্রাকচারটা বলা হয় মিশেল। ঠিক আছে, এখন দেখো যে এখানে কয়েকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। কী মনে রাখতে হবে, যে কলয়েড অণুগুলির দুটি অংশ থাকে, যেখানে বাইরের দিকের মাথাটা হচ্ছে দ্রাবক আকর্ষী। মানে এই যে মাথাটা আছে, এই মাথাটা হচ্ছে দ্রাবক আকর্ষী বা জল আকর্ষী, জলের সাথে এরা যুক্ত হতে পারে, বা লায়োফিলিক এটা। ঠিক আছে, আর এই যে লেজের দিকে ভিতরের অংশটা, এই যে ভিতরের অংশ, লেজের দিকের অংশটা, এটা হচ্ছে জল বিকর্ষী অংশ।
তাহলে লেজের দিকের অংশটা, লেজটা হলো কিসের? লেজটা হলো জল বিকর্ষী বা দ্রাবক বিকর্ষী। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই যে এরকম যে মিশেল গঠিত হচ্ছে, তাহলে এই যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় সেইটাকে বলা হয় ক্র্যাফট উষ্ণতা। সেই উষ্ণতাকে বলা হবে, যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় সেই উষ্ণতাটাকে বলা হয় ক্র্যাফট উষ্ণতা। দ্বিতীয় পয়েন্ট, তার পরের পয়েন্ট বলছে যে ন্যূনতম যে গাঢ়ত্বে মিশেল গঠিত হয় সেই গাঢ়ত্বটাকে বলা হয় মিশেলীকরণ গাঢ়ত্ব বা ক্রিটিক্যাল মিশেলিং কনসেন্ট্রেশন বা সংক্ষেপে বলা হয় CMC। ক্লিয়ার? এদের সংযোজিত কলয়েডের উদাহরণ হচ্ছে সাবান জল। সাবান জল হচ্ছে সংযোজিত কলয়েডের উদাহরণ। নেক্সট হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতি। পরবর্তী টপিক দ্রাবক বিকর্ষী কলয়েডের প্রস্তুতি। দেখো, দ্রাবক বিকর্ষী কলয়েড দুইভাবে প্রস্তুত করা যায়, একটা হচ্ছে বিভাজন পদ্ধতি আর একটা হচ্ছে ঘনীভবন পদ্ধতি। দেখো যে বিভাজন পদ্ধতিতে কি হচ্ছে, যে বিভাজন মানে কি, যে বড় অণুগুলোকে কি করছে, বিভাজন করে চূর্ণ বিচূর্ণ করে কলয়েড কণাতে পরিণত করা হবে। আর ঘনীভবন মানে অনেক ছোট ছোট অণুগুলোকে কি করে এক জায়গায় যুক্ত করে কলয়েড যদি গঠন করা হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ঘনীভবন পদ্ধতি। দেখো আমরা প্রথমে আলোচনা করব বিভাজন পদ্ধতিটা নিয়ে। বিভাজন পদ্ধতিতে কি আছে? যান্ত্রিক বিভাজন আছে, অপলয়ন বা পেপটাইজেশন আছে, তারপরে আছে ব্রেড-রিগের আর্ক পদ্ধতি। এই 3 ধরনের পদ্ধতি আছে। তাহলে দেখো, এটা আমরা বিভাজন পদ্ধতিটা দেখি। প্রথম আছে যান্ত্রিক পদ্ধতি। এখানে যান্ত্রিক পদ্ধতিটা এই ডায়াগ্রামের মাধ্যমে, এই পিকচারের মাধ্যমে আমরা বুঝবো। দেখো, এখানে এক ব্যক্তি কী করছে, পাথরের টুকরোকে কী করছে, ভাঙছে, পাথরের টুকরোকে ভেঙে পাউডার তৈরি করছে এবং এই পাউডারটাকে কী করলো, এই পাউডারটাকে একটা জলে গুলিয়ে এক ধরনের প্রলম্বন সৃষ্টি করলো। প্রলম্বন মানে যেখানে দ্রাব্যের কণার সাইজটা একটু কলয়েড কণা থেকে বড় হয়। তাহলে এই প্রলম্বনটা এখানে একটা মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে এখানে অণুগুলির সাইজকে কী করা হচ্ছে, পিষে দিয়ে অণুগুলির সাইজগুলোকে আরও ক্ষুদ্র করা হচ্ছে, কলয়েড কণার আকারে নিয়ে আসা হচ্ছে। হ্যাঁ, দিয়ে যে কলয়েডটা প্রস্তুত করা হচ্ছে, এখানে একটা কলয়েড আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এই প্রসেসটা একটা যন্ত্রের মাধ্যমে ঘটছে, সেই জন্যে এই প্রসেসটার নাম হচ্ছে কি, যান্ত্রিক বিভাজন পদ্ধতি। এই পদ্ধতিতে কি তৈরি করা হয় স্যার? এই পদ্ধতিতে তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিচ্ছিল কারক বা লুব্রিক্যান্ট প্রস্তুত করা হয়, তারপরে ছাপার কালি প্রস্তুত করা হয়, বিভিন্ন ধরনের পেন্ট, ভার্নিশ ইত্যাদি প্রস্তুত করা হয়। দ্বিতীয় আছে অপলয়ন বা পেপটাইজেশন পদ্ধতি। এই পেপটাইজেশন পদ্ধতিটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখব। দেখো, এখানে ধরো এখানে সদ্য প্রস্তুত FeOH এর কী আছে, FeOH এর অধক্ষেপ রয়েছে। এটা হচ্ছে FeOH এর অধক্ষেপ। এখানে যদি তুমি FeCl3 যদি অ্যাড করো, তাহলে কী হবে, এই যে অধক্ষেপটা আছে, অধক্ষেপের সাথে এটা বিক্রিয়া করে FeOH এটাকে ভেঙে দেবে। এই অধক্ষেপটাকে ভেঙে দিয়ে এরকম ছোটো ছোটো কণা তৈরি করে, এরকম FeOH এর ছোটো ছোটো কণা তৈরি করে। এই কণাগুলি কিসের? FeOH এর কণা। মানে এখানে একটা বিক্রিয়া ঘটে যেটা তৈরি হয় FeOH এর কণা, এরকম FeOH এর কণা গঠন করে। তো এই পদ্ধতিতে যে কলয়েডটা প্রস্তুত হলো, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অপলয়ন পদ্ধতি। ঠিক আছে, এই পদ্ধতিটাকে বলা হয় অপলয়ন বা পেপটাইজেশন প্রসেস। পরবর্তী দেখো ব্রেড-রিগের আর্ক পদ্ধতি। এখানে ব্রেড-রিগের আর্ক পদ্ধতি এই ছবির মাধ্যমে দেখো যে এখানে একটা ব্যাটারি নিয়েছি, ব্যাটারির দুটো তড়িৎদ্বার, এটা হচ্ছে সোনার তড়িৎদ্বার। যেখানে সোনার তড়িৎদ্বারে এখানে যখন ব্যাটারির সাথে এরকমভাবে দ্রবণে প্রবেশ করবো, তখন এদের মধ্যে একটা বৈদ্যুতিক আর্ক বা বৈদ্যুতিক স্ফুলিঙ্গ, একটা আগুন, একটা বাইরে থেকে আগুনের ছটা তুমি বিদ্যুতিকে ঝলক দেখতে পাবে। তো এই ঝলকের মাঝে যেই কলয়েড কণাগুলো থাকবে, এই কলয়েড কণাগুলো ছোটো ছোটো কণায় কী হবে, এই ঝলকের প্রভাবে বিশ্লিষ্ট হয়ে ভেঙে যাবে। তো এই পদ্ধতিতে যে কলয়েড প্রস্তুত করা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ব্রেড-রিগের আর্ক পদ্ধতি। এই পদ্ধতিতে কী ধরনের কলয়েড তৈরি করা হয় স্যার? এই পদ্ধতিতে তৈরি করা হয় গোল্ড সল আর সিলভার সল, এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। পরবর্তী টপিক হচ্ছে কলয়েডের বিশুদ্ধকরণ। কলয়েডের বিশুদ্ধকরণ দেখো আমরা 3 ভাগে তৈরি করতে পারি। একটা হচ্ছে ঝিল্লি বিশ্লেষণ, দ্বিতীয় হচ্ছে তড়িৎ ঝিল্লি বিশ্লেষণ বা ইলেকট্রোলিসিস, আর একটা হচ্ছে পরিস্রাবন বা আলট্রা ফিল্ট্রেশন। এই 3 পদ্ধতি আছে কলয়েডের বিশুদ্ধকরণ। তাহলে দেখা যাক যে এটাই আমাদের সিলেবাসে রয়েছে, এটাই আমাদের সিলেবাসে রয়েছে, ঝিল্লি বিশ্লেষণটা রয়েছে। তো ইলেকট্রোলিসিস আর এটা আলট্রা ফিল্ট্রেশন, এগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় না। ঠিক আছে, কোশ্চেন না হলে ওগুলো আমরা এখন অন্তত দেখব না। দেখা যাক ঝিল্লি বিশ্লেষণটা কি। ঝিল্লি বিশ্লেষণ, এখানে দেখো যে এটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা, এটা হচ্ছে একটা অর্ধভেদ্য পর্দা। এটা হচ্ছে এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা দিয়ে তৈরি। এটা হচ্ছে
অর্ধভেদ্য পর্দার ব্যাগ একটা, এই ব্যাগের মধ্যে আছে কি আছে, এই ব্যাগের মধ্যে আছে কলয়েড আছে, এই ব্যাগের মধ্যে আছে কলয়েডের সাথে কি আছে, অপদ্রাব্য, মানে যেগুলোকে আমরা বের করতে চাইছি অপদ্রাব্য রয়েছে। ঠিক আছে, এই ব্যাগের মধ্যে রয়েছে অপদ্রাব্য। ঠিক আছে, মানে অশুদ্ধি হিসাবে এই ব্যাগের মধ্যে কলয়েডের প্রবেশ, এই কলয়েডের মধ্যে রয়েছে। এই অশুদ্ধিগুলো ওই অর্ধভেদ এই যে অশুদ্ধিগুলো আছে, এই অশুদ্ধিগুলোর সাইজ কণার সাইজ ছোট হওয়ার জন্যে কি হয়, যে এই অর্ধভেদ্য পর্দার ছিদ্র দিয়ে এরা এই অশুদ্ধিগুলো বেরিয়ে যেতে পারে। কিন্তু দেখো কলয়েড কণা, এগুলো হচ্ছে কি বড় বড় কণাগুলো হচ্ছে কলয়েডের কণার সাইজ বড় হওয়ার জন্যে এটা এই অর্ধভেদ্য পর্দার ব্যাগের মধ্যে থেকে যায়। ঠিক আছে, এই পদ্ধতির দ্বারা কলয়েডের প্রস্তুতিকে বলা হয় ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা কলয়েডের প্রস্তুতিকে বলা হয় কি পদ্ধতি স্যার? ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি। এবার দেখো যে ঝিল্লি বিশ্লেষণ পদ্ধতি আমরা দুটি প্রয়োগ করবো। একটা হচ্ছে কি কৃত্রিম কিডনি, মানে কারো যদি কিডনি বিকল হয়ে যায় তাহলে তাকে কি করা হয়, ডায়ালাইসিস করা হয়। তোমরা শুনেছো যে ডায়ালাইসিস কীভাবে করা হয়, এই নীতিকে কাজে লাগিয়ে ডায়ালাইসিস বা কৃত্রিম কিডনি প্রস্তুত করা হয়। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জল থেকে লবণ মুক্ত করতে এই নীতিকে ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তী বিশুদ্ধকরণ আছে, এগুলো আমরা দেখব না। ফার্স্ট কোশ্চেন এনে বলছে যে নিম্নের কোনটি তরল বিস্তার মাধ্যম, মানে মাধ্যম হচ্ছে কি, মাধ্যম হলো তরল, আর দশা দেওয়া আছে গ্যাস। তাহলে এরকম যদি হয় মাধ্যম তরল আর দশা হচ্ছে গ্যাস, মাধ্যম তরল আর দশা গ্যাস। ঠিক আছে, দশা গ্যাস মানে এটা আমি ফর্মের ক্ষেত্রে বলছিলাম যে এটা হচ্ছে গ্যাস, এটা হলো গ্যাসটা হচ্ছে দশা আর বাইরেরটা হচ্ছে মাধ্যম, যেখানে মাধ্যমটা হতে পারে তরল হতে পারে। তাহলে মাধ্যমটা কী দেওয়া আছে, তরল দেওয়া আছে। তাহলে এটা কী হবে স্যার, একটা ফর্ম, তরল ফর্ম, তাহলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে তরল ফর্ম বা সাবানের ফেনা, তাহলে এটা হয়ে যাবে। রাইট অ্যান্সার হচ্ছে এটা। সংশোধিত প্রশ্ন 2, প্রদত্ত কোনটি লায়োফিলিক বা দ্রাবক আকর্ষী কলয়েড নয় বলেছে, কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েড নয়। তাহলে দেখো এখানে দুধ দ্রাবক আকর্ষী, রক্ত দ্রাবক আকর্ষী, গামক দ্রাবক আকর্ষী, শুধুমাত্র গোল্ড সল এটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। আমি ট্রিক্স মনে রাখতে বলছিলাম যে সল যদি থাকে, যে কোনো সল, সেগুলো সাধারণত বিকর্ষী হয়, এটা হচ্ছে বিকর্ষী কলয়েড। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি দ্রাবক বিকর্ষী বা লায়োফোবিক কলয়েড? তাহলে তোমার যে দ্রাবক বিকর্ষী এটা হচ্ছে সি নাম্বার। পরবর্তী, কলয়েডকে বিশুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়। কলয়েডকে বিশুদ্ধ করার জন্য আমরা কি দেখলাম স্যার? কলয়েডকে বিশুদ্ধ করার জন্য আমরা দেখলাম ডায়ালিসিস বা ঝিল্লি বিশ্লেষণ। পরবর্তী কোশ্চেন দেখো, যেখানে স্তম্ভ মেলাতে বলেছে, প্রথমটা দেখা হচ্ছে মিশেল গঠনকারী পদার্থ। মিশেল গঠনকারী পদার্থ হয়ে যাবে, তাহলে কি স্যার? এখানে ডি নাম্বার হয়ে যাবে মিশেল গঠনকারী, মানে সোডিয়াম স্টিয়ারেট। সাবান হচ্ছে সাবান কী করে, মিশেল তৈরি করে। তারপরে এটা আছে জল তেল জাতীয় মালছেন। এখন জল তেল জাতীয় মানে কি, জলের পরিমাণ বেশি, তেলের পরিমাণ কম। কোথায় থাকে স্যার? এটা দুধে থাকে, তার মানে এটা হচ্ছে সি নাম্বার। আর তেল জল জাতীয় মানে তেলের পরিমাণ বেশি, জলের পরিমাণ কম, তাহলে এটা কোথায় থাকে স্যার? মাখন থাকে, তাহলে এটা হচ্ছে তোমার এ নাম্বার। তাহলে বাকি কে পড়ে থাকলো স্যার? বাকি পড়ে থাকলো বি নাম্বার পড়ে থাকলো। তাহলে দেখো ডিসিএবি কোথায় আছে স্যার? ডিসিএবি আছে সি নাম্বার, হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো যে বহু অনুসমন্বিত কলয়েডের উদাহরণ। বহু অনুসমন্বিত, এটা আমি বলছিলাম যে সাধারণত এটা সলগুলো হয় বহু অনুসমন্বিত। এটা আছে গোল্ড সল। বহু অনুসমন্বিত এটা মানে হচ্ছে যে কোনো সলগুলো। দেখো এটার ব্যতিক্রম আছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা মিলে যায়। ঠিক আছে, বহু অনুসমন্বিত, এটা মনে রাখতে পারো এইভাবে। তারপরে আছে কুয়াশা। কুয়াশায় কি রয়েছে স্যার? কুয়াশাতে রয়েছে মাধ্যম হচ্ছে বায়ু, মাধ্যম হলো বায়ু, তার সাথে বায়ুতে কি রয়েছে স্যার? বায়ুতে রয়েছে জল রয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে, যে বায়ুর মধ্যে জল কোনটা আছে স্যার? যে গ্যাসের মধ্যে তরল, তাহলে সি নাম্বার হয়ে যাবে, রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কলয়েড কণার ব্যাস। আমরা দেখলাম যে কলয়েড কণার ব্যাস কত দেখেছিলাম? কলয়েড কণার ব্যাস দেখেছিলাম 10 অ্যাংস্ট্রম থেকে 1000 অ্যাংস্ট্রম হয়। ঠিক আছে,
তাহলে এটা কার মধ্যে পড়ছে? এ নাম্বার, বি নাম্বার পড়ছে। পরবর্তী বিবৃতি দেওয়া আছে লায়োফোবিক কলয়েড অপেক্ষা লায়োফিলিক কলয়েডের স্থায়িত্ব বেশি। হ্যাঁ অবশ্যই লায়োফোবিক অপেক্ষা লায়োফিলিকের স্থায়িত্ব এটা বেশি হবে, এটা আমরা দেখলাম দ্রাবক আকর্ষী বিকর্ষীর ক্ষেত্রে। তারপর বলছে লায়োফিলিক কলয়েড লায়োফোবিক কলয়েড অপেক্ষা বেশি মাত্রায় দ্রাব্য হয়। অবশ্যই এটা দ্রাব্য হবে। লায়োফিলিকটা দ্রবণে মিশে থাকে, দ্রবণের সাথে মিশে যদি থাকে তাহলে সেটা দ্রাব্যতা বেশি হবে। তাহলে এখানে দুটোই সঠিক, এ নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, প্রদত্ত কোনটি সংযোজিত কলয়েড? সংযোজিত কলয়েড আমরা দেখেছিলাম কিসের? সংযোজিত কলয়েড হচ্ছে সাবান জল, আমরা দেখেছিলাম সাবান জল, ঠিক আছে। সাবান জল হলো সংযোজিত কলয়েড, আর সাবানটাই হচ্ছে কি? সাবানটাই হলো এটা দিয়ে সাবান তৈরি, সোডিয়াম স্টিয়ারেট। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ নাম্বার, ঠিক আছে। সংযোজিত কলয়েড হলো সাবান জল, তাহলে সাবানের সংকেত হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে নিচের কোনটি একটি বৃহদাকার প্রাকৃতিক কলয়েডের উদাহরণ? বৃহদাকার কলয়েড এটা কি হবে? পলিমারিক হবে, এর গঠনটা পলিমারিক গঠন হবে। পলিমারিক গঠন কার আছে? পলিমারিক গঠন আছে তোমার, দেখো নাইলনের গঠন কিন্তু পলিমারিক, কিন্তু এটা কি? এটা তো কলয়েড নয়, ঠিক আছে। তাহলে স্টার্চ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, দুধের মধ্যে ইমালশনকারী হিসাবে থাকে, দুধের মধ্যে ইমালশনকারী হিসাবে থাকে কেসিন থাকে দুধের মধ্যে, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, বিবৃতি 1 দেওয়া আছে জল তেল জাতীয় ইমালশনকারী অস্থায়ী। জল তেল জাতীয় ইমালশন এটা হচ্ছে দুধ, ঠিক আছে। এটা হচ্ছে অস্থায়ী এবং অনেক সময় ধরে রেখে দিলে দুটি স্তরে পৃথক হয়ে যায়, তাহলে এটা পৃথক হয়ে যায়, এটা কিন্তু সঠিক, হ্যাঁ এটা হচ্ছে সঠিক। জলের মধ্যে যদি তুমি তেল রাখো, আচ্ছা দুধ দিয়ে বোঝাতে একটু কী হবে, বোঝাতে একটু সমস্যা হবে, কারণ তোমরা দুধ দেখো যে দুধ তো আলাদা হচ্ছে না, কিন্তু দুধ আলাদা হচ্ছে না ঠিকই, দুধকে যদি বেশি সময় ধরে রাখো তাহলে এটা কি ফেটে তো আলাদা হয়ে যায়। কিন্তু আমি যদি সহজভাবে দেখাই, যদি দেখা যায় এরকম একটা পাত্রে তুমি যদি এটাতে জল নিয়েছো, এলো জল, আর এর মধ্যে যদি তুমি তেল দিয়ে দাও, এর মধ্যে এরকম তেল আছে, তেলগুলো এরকমভাবে মিশে আছে, কিন্তু 2 দিন যদি রেখে দাও তাহলে একটা কী হবে? তেলটা আলাদা চলে আসবে, মানে তেলটা এরকমভাবে আলাদা হয়ে চলে আসবে, আর জলটা এর মধ্যে থেকে যাবে, না? তাহলে এটা কি? এটা রাইট অ্যান্সার, এটা রাইট হয়ে যাবে, বিবৃতি 1 হয়ে যাবে সঠিক। তারপর ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয়। দেখো ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য অতিরিক্ত তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয় না, তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয় ইমালশনের কি করা হয়? তড়িৎ বিশ্লেষ্য যোগ করা হয় তঞ্চনের জন্য, এটা তঞ্চনের জন্য এটা যোগ করা হয়, তাহলে এটা কি? এটা হচ্ছে ভুল, তাহলে তাহলে দেখো এদের রাইট অ্যান্সার কোনটা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 হচ্ছে মিথ্যা, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার। নেক্সট কোশ্চেন, এনে বলছে দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে একটি দ্রাবক আকর্ষী যদি কলয়েড যোগ করা হয় তাহলে কি ঘটে? তাহলে যেটা ঘটে, এই যে দ্রাবক বিকর্ষী আছে এর স্থায়িত্ব বৃদ্ধি পায়, এর স্থায়িত্ব কি হয়? বৃদ্ধি পেয়ে যায়, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার আমাদের কী হয়ে যাচ্ছে? স্যার দ্রাবক আকর্ষী কলয়েড দ্রাবক বিকর্ষী কলয়েডের স্থায়িত্ব বাড়ে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে কোন পদ্ধতিতে সদ্যপ্রস্তুত অধক্ষেপকে কলয়েডীয় দ্রবণে পরিণত করা যায়? এটা আমরা দেখলাম যে সদ্যপ্রস্তুত অধক্ষেপকে যে কলয়েডে পরিণত করার পদ্ধতিকে বলা হয় পেপটাইজেশন। তাহলে এটা কি হচ্ছে? আমাদের সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, অনুরূপ কোশ্চেন এখানে আছে। এখানে বলছে যে সদ্যপ্রস্তুত অধক্ষেপে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে কলয়েড প্রক্রিয়াকে বলা হয় পেপটাইজেশন। পরবর্তী কোশ্চেন দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে স্তম্ভ 1, 2 মিলাতে বলছে, তাহলে এখানে ক্যাটায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ কী হবে? সিটাইলে যে ট্রাইমিথাইল, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে সি নাম্বার। তারপরে অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় যৌগ, তাহলে এটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট, এটা হচ্ছে তোমার তাহলে এ নাম্বার। তাহলে বাকি পড়ে থাকলো, তাহলে এটা হয়ে যাবে অবশ্যই বি নাম্বার। তাহলে দেখো যে সিএবি কোথায় যাবে? সিবি, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার ডি নাম্বার। পরবর্তী কোশ্চেন, যে দুধ হচ্ছে একটা ইমালশন, অবশ্যই একটা ইমালশন, কারণ কি দুধে কি থাকে? তরল থাকে,
আর তরল থাকে, দুটোই তরল আর তরলের মিশ্রণ দুধ, সেই জন্য দুধ হচ্ছে একটা ইমালশন। নেক্সট কোশ্চেন, কঠিন এরোসলের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা হলো যথাক্রমে। কঠিন এরোসল, তাহলে এরোসলে কি থাকবে স্যার? এরোসলে কি থাকবে? বায়ু থাকবে। আর বায়ুটা কি? বায়ুটা হচ্ছে মাধ্যম। আর যেহেতু কঠিন আছে, কঠিন, তাহলে মাধ্যম হচ্ছে বায়ু প্লাস হচ্ছে কঠিন হলো দশা, এটা হলো দশা। তাহলে মাধ্যম ও দশা হয়ে যাচ্ছে গ্যাস ও কঠিন, গ্যাস ও কঠিন, ডি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তাকে সেই উষ্ণতাকে বলা হয় কিসের? ক্র্যাফট উষ্ণতা বলা হয় সেটাকে। পরবর্তী, যে তরল বিস্তার মাধ্যম ও কঠিন বিস্তৃত দশার কলয়েড সিস্টেমের নাম। বিস্তার মাধ্যম হচ্ছে, মাধ্যম হলো তরল, আর দশা হচ্ছে কঠিন। তাহলে এরকম কি ছিল স্যার? এরকম ছিল, জেল ছিল এরকম, যেটা হচ্ছে কি সলের উল্টোটা জেল, ঠিক আছে? না না না, এটা মাধ্যম হচ্ছে তরল, এটা জেল হবে না, এটা হবে, এটা হয়ে যাবে তোমার সল হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সল, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, যে বেশি গাঢ়ত্বের সাবানের জলীয় দ্রবণে সাবান আচরণ করে কেমনভাবে? বেশি গাঢ়ত্বের জলীয় দ্রবণের সাবান যেটা হিসাবে আচরণ করে সেটা হচ্ছে সংযোজিত কলয়েড। মানে এটা কি তৈরি করে? মিশেল গঠিত করে না, মিশেল গঠন করে। আর মিশেলটা কি? সংযোজিত কলয়েড। নেক্সট কোশ্চেন, বিবৃতি এ, স্থায়ী ইমালশন প্রস্তুতিতে অল্প পরিমাণ সাবান ব্যবহার করা হয়। তাহলে এটা সঠিক। যদি ইমালশনকে স্থায়ী করতে চাও তাহলে সাবান ওখানে অ্যাড করে দাও। তাহলে সাবান জল ও তেলের মধ্যেকার পৃষ্ঠটান হ্রাস করে, তো এটাও সঠিক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার, ঠিক আছে? চলো নেক্সট, প্রদত্ত কোনটি প্রকৃত লবণ? প্রকৃত লবণ কোনটা বলছে? সরি, প্রকৃত দ্রবণ কোনটা বলছে? হ্যাঁ, প্রকৃত দ্রবণ দেখো, এই যে ধোঁয়া, এটা কি? এটা হচ্ছে কলয়েড, এটা ক্লয়েড, এটা হচ্ছে কোলয়েড। তাহলে প্রকৃত দ্রবণ কোনটা হয়ে যাবে স্যার? এটা হয়ে যাবে প্রকৃত দ্রবণ, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার। পরবর্তী কোশ্চেন দেখো, স্তম্ভ মিলাতে বলছে, এটা হচ্ছে দ্রাবক আকর্ষী কলয়েড, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে দ্রাবক আকর্ষী, এটা হচ্ছে সংরক্ষক কলয়েড, তাহলে এটা হয়ে গেল তোমার বি নাম্বার। তারপরে আছে ইমালশন, ইমালশন কি স্যার? তরলের কলয়েড, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার এ নাম্বার। তারপর বলছে ধনাত্মক তড়িৎধর্মী কলয়েড, তাহলে ধনাত্মক তড়িৎধর্মী কে গো? এটা হচ্ছে ধনাত্মক, তাহলে এটা হয়ে গেল তোমার ডি নাম্বার। তাহলে বাকি পড়ে থাকলো সি এটা। তাহলে দেখো যে বি এ ডিসি কোথায় আছে গো? বি এ ডিসি, বি সি আছে, বি এ ডিসি আছে এইটাতে। পরবর্তী কোশ্চেন, রং ও হেয়ার ক্রিম যথাক্রমে। এই দেখো রং হচ্ছে কি গো? রং হচ্ছে একটা হচ্ছে সল, রং হলো সল, মানে এটাতে সল কেন? কারণ এটাতে কঠিন, এটা দ্রাবক বিকর্ষী কলয়েড। হ্যাঁ, রংটা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। তোমাকে দেখালাম যে প্রথমে দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুতি, যান্ত্রিক প্রস্তুতি, সেখানে দেখেছিলাম যে বিভিন্ন ধরনের পেন্ট বা রঙগুলো প্রস্তুত করা হয়, ঠিক আছে? তাহলে রংটা হলো কি? সল। আর হেয়ার ক্রিম, হেয়ার ক্রিমে কি থাকে গো? হেয়ার ক্রিমটা হচ্ছে এক ধরনের ইমালশন, এক ধরনের ইমালশন। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। পরবর্তী কোশ্চেন দেখো, যে বিবৃতি এ, পৃষ্ঠতল সক্রিয় পদার্থের দ্বারা সিএমসির উপরে মিশেল গঠিত হয়। তাহলে এটা আমরা কি জানি যে এটা হচ্ছে ন্যূনতম গাঢ়ত্ব সিএমসির, তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে সঠিক। তারপরে হচ্ছে কারণ লেখা যায়, পৃষ্ঠতল সক্রিয় পদার্থের উপস্থিতিতে সিএমসি দ্রবণের পরিবাহিতার মান ক্রমশ হ্রাস পায়, এটাও সঠিক। ক্রমশ কী হবে? পৃষ্ঠতল সক্রিয় পদার্থ যদি থাকে তাহলে সেখানে তার পরিবাহিতার মান ক্রমশ আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাচ্ছে? কিন্তু এটা দেখো যে কারণটা কিন্তু সঠিক নয়। হ্যাঁ, মানে এই যে এই কারণটা, এটার এই যে বিবৃতি, এই বিবৃতির কিন্তু এটা সঠিক কারণ নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কে? এ বি উভয় সঠিক, কিন্তু আর এর ব্যাখ্যা, তাহলে মানে বি নাম্বারটা হয়ে যাবে রাইট অ্যান্সার।
পরবর্তী যে দেখো যে সদ্য অধক্ষিপ্ত ফেরিক হাইড্রোক্সাইডে কয়েক ফোঁটা ফেরিক ক্লোরাইড যোগ করলে একটি লাল বর্ণের ক্লোরাইডের দ্রবণ পাওয়া যায়। এই ঘটনাটাকেই বলা হয় কি, এইটাকেই বলা হয় পেপটাইজেশন। এটারই পেপটাইজেশনের যখন তোমাকে ডেফিনেশন দেখাচ্ছিলাম পেপটাইজেশন কী জিনিস, সেখানে এই এক্সাম্পলটাই দেওয়া ছিল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যে ব্রেক রিকের আর্ক পদ্ধতিতে নিম্নলিখিত কোনটি প্রস্তুত করা যায়? আমরা জানি আর্ক পদ্ধতিতে দুটো জিনিস প্রস্তুত করা যায়, একটা হচ্ছে গোল্ডের সল্ট, একটা হচ্ছে সিলভার সল্ট। তাহলে এটা কী হবে? রাইট অ্যান্সার হচ্ছে সিলভার সল্ট। পরবর্তী কোশ্চেন দেখো যে কোল্ড ক্রিম ও ভ্যানিশিং ক্রিম সম্বন্ধীয় কোনটি সঠিক? তাহলে সঠিক কোনটা হবে স্যার? ভ্যানিশিং ক্রিম হলো জল তেল জাতীয় ইমালশন, হ্যাঁ এটা সঠিক, কিন্তু কোল্ড ক্রিম হলো তেলে জল জাতীয়, তাহলে এটাও সঠিক। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। পরবর্তী যে কীভাবে লায়োফোবিক সল সংরক্ষণ করা যায়? লায়োফোবিক সল, যদি লায়োফোবিক মানে কি, এটা হচ্ছে অস্থায়ী। তো এটাতে আমি যদি দ্রাবক আকর্ষী যদি যোগ করি, তাহলে কি হবে স্যার? দ্রাবক আকর্ষী যোগ করলে কি হবে? স্থায়িত্ব বৃদ্ধি পাবে, স্থায়িত্ব বৃদ্ধি পায়। তাহলে আমাদের কি হবে? আমাদের যেটা করতে হবে যে স্থায়িত্ব বৃদ্ধি পায় মানে কি করতে হবে? সংরক্ষণ করতে গেলে তো স্থায়িত্ব বাড়াতে হবে, ঠিক আছে? তাহলে স্থায়িত্ব বাড়াতে হবে, তো স্থায়িত্ব বাড়ার জন্য দ্রাবক আকর্ষী যোগ করতে হবে। তাহলে এটা কি হবে? লায়োফিলিক মানে হচ্ছে দ্রাবক আকর্ষী সল যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সফলভাবে টপিক রায়মার্টিনের টপিক 4টা আমরা সলভ করলাম। এখানে আমি প্রত্যেকটা যেই টপিক থেকে মানে রায়মার্টিনের যে টপিক 4-এ যেই সিলেবাসের উপর থেকে কোশ্চেন করা হয়েছে সেই সিলেবাসটা পুরোটা আগে কভার করেছি, তারপরে এখানে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের করলাম। সমস্ত কোশ্চেনের অ্যান্সার ওই আগের যে 10 মিনিটের মতো আমি যে রিভিশন করেছি সেই রিভিশনের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। ঠিক আছে, রিভিশনটা বারবার দেখো, সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো সলভ করো। আর তোমাদের যদি অন্য কোনো টপিক বা অন্য কোনো ছোট্ট টপিক, অন্য কোনো চ্যাপ্টার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর ভিডিওটাকে একটু লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।